ফিরলাম বিরতির পর আমরা আজকে সরাসরি কথা বলছি প্রফেসর প্রদীপ ভট্টাচার্য, যিনি সাংসদ, রাজ্যসভার সাংসদ। প্রদীপবাবু, জাতীয় শিক্ষানীতি 34 বছর পর এই জাতীয় শিক্ষানীতি অ্যাডপ্ট করা হয়েছে। এই জাতীয় শিক্ষানীতির অনেক বিস্তৃত দিক রয়েছে। আজকের এই যে বিগ ডেটা সায়েন্সের যুগে যেখানে হচ্ছে মেশিন লার্নিংয়ের কথা বলা হচ্ছে, এটা যেমন একটা দিক। খুব গুরুত্বপূর্ণ যে দিকটা নিয়ে ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন করেছেন, দাবি করেছেন যে বাংলাকে যাতে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়, এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? ঠিক কথা। জাতীয় শিক্ষানীতি ভারত সরকার কি চাইছে? সংস্কৃতকে তারা ফেরত নিয়ে আসতে চাইছে, নিয়ে আসুন, কিন্তু সংস্কৃত সাধারণ মানুষের ভাষা নয়। বিবেকানন্দের লেখা যদি পড়ে তাহলে দেখতে পাবেন উনি বারবার বলছেন সেই ভাষা দরকার যে ভাষা মানুষের মুখের ভাষা। সংস্কৃত নিশ্চয়ই বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদ, আমাদের প্রাচীন কাহিনী যদি জানতে হয় সংস্কৃতের প্রয়োজন আছে। নিশ্চয়ই সমাজের একটা অংশ সংস্কৃত পাঠ করুন, অনুসন্ধান করুন। অনেক মূল্যবান সম্পদ তার ভেতরে লুকিয়ে আছে, সেগুলো নিয়ে এসে আজকের বাস্তব সমাজ জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করুন, প্রয়োগ করুন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে মানুষ নিজের মাতৃভাষাকে বিস্তৃত হবে, এটা তো হতেই পারে না। কেন্দ্রীয় সরকার সংস্কৃতের পাশাপাশি হিন্দিকে চাপিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বাংলার মানুষ হিন্দিকে কেন গ্রহণ করবে? গ্রহণ নিশ্চয়ই করে রেখেছে, আমি গ্রহণ করবে না বলছি না, কিন্তু বাংলার মানুষ বাংলাকে ছেড়ে হিন্দিকে গ্রহণ করবে, এটা তো হতে পারে। তারা উড়িয়াকে, তামিলকে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ বলছে, বাংলাকে নয় কেন? বাংলার যে অন্তর্নিহিত সম্পদ লুকিয়ে আছে বিশ্বের দরবারে, ভারতবর্ষে আর কটা ভাষা আছে? মোদী সরকার জানেন না ভারত স্বাধীনতা লাভ করার পর একসময় প্রশ্ন উঠেছিল জাতীয় ভাষা বাংলা হবে না হিন্দি হবে। যদি বাংলা, পূব বাংলা, পশ্চিম বাংলা না হতো, কারো হিম্মত ছিল না, ক্ষমতা ছিল না বাংলাকে রাষ্ট্রভাষার থেকে সরিয়ে নিয়ে আসা। তা সত্ত্বেও আমি বলছি, ঘটনা বলছে শুধু একজনের ভোটে বাংলাকে হেরে যেতে হয়েছিল। আজও ভারতবর্ষে 9.5% লোক, 9.7% লোক তারা বাংলা ভাষায় কথা বলে। তামিল, তেলেগুতে 2, 3, 4% লোক। তারা আমাদের ভাষা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হবে না? কেন হবে না? কোন ভাষা সাহিত্যিকরা নোবেল লরিয়েট পেয়েছে হয়েছে? রবীন্দ্রনাথের মতো বড় সাহিত্যিক। আমি অন্য কোনো ভাষার সাহিত্যিককে ছোট করতে চাই না। প্রেমচাঁদ মুন্সির মতো ওরকম শিরোধার্য বড় সাহিত্যিক সত্যি ভারতবর্ষে বিরল। তামিল ভাষাতেও খুব বড় বড় সাহিত্যিক আছেন, কন্নড় ভাষাতেও আছেন। আমি নিজে জানি তেলুগু ভাষাতে রামায়ণ মহাভারত অনুদিত হয়েছে। পণ্ডিত মানুষ, তারা যথেষ্ট দক্ষ, ক্ষমতা সম্পন্ন পণ্ডিত মানুষ। কিন্তু বাংলা ভাষার ভেতরে যে খনি সম্পদ, একে তো আমরা অস্বীকার করতে পারবো না। সুতরাং তামিলকে যদি তুমি স্বীকৃতি দাও, 9.7% ভাষাভাষী মানুষ ভারতবর্ষে, তারা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাকে স্বীকৃতি পাবে না কেন? এই প্রশ্নে কি আগামী দিনে প্রদেশ কংগ্রেস যুব অবশ্যই বাংলার মাটিতে এইটাই হবে আমার আন্দোলনের সব থেকে বড় একটা অধ্যায়। আমরা মোদী সরকারকে চ্যালেঞ্জ করে বলবো, বাংলাকে, বাংলা ভাষাকে যদি ডিপ্রাইভ করা হয়, তাহলে যেন তারা মনে রাখেন ভারতবর্ষ পৃথিবীর মাটিতে একটি রাষ্ট্র তৈরি হয়েছে শুধু ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। সেই রক্ত কিন্তু আমাদের গায়ে প্রবাহিত হচ্ছে। আমরা কিন্তু ভুলবান নই, ভুলে যাবার লোক নই। জাতীয় শিক্ষানীতি যেটুকুনি আপনি বুঝেছেন, তাতে আপনার কি মনে হয় এটা দেশের মানুষের বা বাংলার মানুষের স্বার্থে কতটুকু কাজে আসবে বলে? দেশের মানুষের স্বার্থে কি করে আসবে আপনি বলুন?
আধুনিক প্রযুক্তি বিজ্ঞান, সেই জিনিসটাকে যদি বলবৎ করতে হয়, বিশ্বের সঙ্গে নেগোসিয়েট করতে হয়, কি ভাষা আছে আমাদের কাছে? ইংরেজি ছাড়া। আপনার বাড়ির বাচ্চা, ছোট ছেলে মেয়ে, আমাদের বাড়ির ছোট ছেলে মেয়ে, তাদের স্কুলে ভর্তি করার পর 3টে ভাষা যদি অপশন থাকে, সে কি চয়েস করবে? বাংলা, ইংরেজি? সে হিন্দিও নেবে না, সংস্কৃতও নেবে না, কারণ তার বাস্তব জীবনের সঙ্গে ওই দুটো ভাষার প্রয়োজন আছে। ইংলিশ মিডিয়াম স্কুলে অবশ্যই ইংরেজি তাকে পড়তেই হবে, ওইটা মিডিয়াম, কিন্তু বাংলা পড়তেও বাধ্য করানো উচিত। আঞ্চলিক ভাষাগুলো তো পড়ানো বাধ্য করা উচিত। তারপর কেউ অপশনাল হিসেবে সংস্কৃত নিক, থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার কোনো আপত্তি নেই। হিন্দি নিক, আমার কোনো আপত্তি নেই। কেউ সংস্কৃত নিক, কেউ হিন্দি নিক, যার যেমন ইচ্ছে নিক, কিন্তু আমার আঞ্চলিক ভাষা এবং ইংরেজি এই দুটোকে অবশ্যই রাখা উচিত। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে হিন্দিটাকে রাখতে হয়, সেখানে হিন্দি নিশ্চয়ই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হতেই পারে। তারপর যদি কেউ সংস্কৃত রাখে, রাখবে, কেউ ইংরেজি রাখে, রাখবে। এবং আমি জানি বহু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং গরিব মানুষেরা যাদের ছেলে মেয়েদের পাঠানো হচ্ছে, বিভিন্ন স্টেটে আমি ঘুরে দেখেছি, ক্ষেত মজুরের ঘরের ছেলে বিহারে ক্ষৌরকর্মের কাজ করে বাবা, আমি নিজে চোখে দেখেছি পাটনাতে, তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। কেন? জিজ্ঞেস করলে উত্তর দেয়, क्या करेंगे, मेरा तो मौका नहीं मिला, मेरा लड़का को मौका मिल गया तो मैं उसमें घुसा दिया। এই যে করোনার একটা আবহর মধ্যে আমরা বাংলা এবং গোটা দেশ রয়েছে, আজকেও যে রিপোর্ট আসছে অর্থনৈতিক ক্ষেত্রতে ভারতবর্ষের এই মুহূর্তে যা জিডিপির যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তা আগামী দিনে দেশের তরুণ সমাজের কাছে বা অন্যান্য বা কৃষক সমাজের কাছে বৃহত্তর কি পরিস্থিতির সামনে গিয়ে তাদের দাঁড়াতে হবে, আর আপনারা তাদেরকে কিভাবে বেল আউট করবেন বলে মনে করেন? দেখুন, এই পরিস্থিতিতে কি বলবো বলুন, আমি তো এটা বুঝতে পারছি, এই যে সপ্তাহে 1 দিন 2 দিন করে লকডাউন, এর কি মানে হয় বলুন? কলকাতার থেকে দিল্লির সমস্ত ফ্লাইট বন্ধ। আরে দিল্লি হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল, আমি যদি কলকাতার থেকে দিল্লি যেতে পারবো না ডাইরেক্টলি, বন্ধ করে দেওয়া হচ্ছে ফ্লাইট। কিসের জন্য? এই ফ্লাইট বন্ধ করে বাংলার সংক্রমণ বন্ধ হয়েছে না 1 লক্ষে পৌঁছে গেছে? লকডাউন করে বাংলার সংক্রমণ 1 লক্ষে পৌঁছলো কি, কেন? মুখ্যমন্ত্রী জবাব দিন তো। আপনি যে ফর্মুলায় চলছেন, কলকাতার থেকে দিল্লি ফ্লাইট বন্ধ করো, আপনি যে ফর্মুলায় চলছেন মাসে 7 দিন 8 দিন করে লকডাউন করব, এই লকডাউনের মধ্যে দিয়ে সংক্রমণ 1 ইঞ্চিও বন্ধ হচ্ছে না। সংক্রমণ বন্ধ করার জন্য যে প্রস্তুতি দরকার, সেটা এক্সপার্টদের সঙ্গে কথা বলে তার ফর্মুলা তৈরি করুন। পলিটিক্যাল ডিসিশন নিয়ে রাজনীতি করার মধ্যে দিয়ে পলিটিক্সকে ফাইট করা এক জিনিস, ভাইরাসকে ফাইট করা আরেক জিনিস। যে মানসিকতা নিয়ে আপনি পলিটিক্স করেন, সেই মানসিকতা নিয়ে ভাইরাসকে ফাইট করতে পারবেন না। তার জন্য এক্সপার্টদের হাতে ছেড়ে দিন, তাদের হাতে দায়িত্ব তুলে দিন, তারা বাংলার মানুষকে গাইড করো যে কোনটা করলে ভালো, কোনটা করলে ভালো নয়। আমরা সরকারকে সম্পূর্ণ সাহায্য করব, সম্পূর্ণ আনকন্ডিশনাল সাহায্য করব এই ভাইরাস বন্ধ করার জন্য। এই যে অতিমারি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সমস্ত শক্তি দিয়ে সরকারকে সাহায্য করব। কিন্তু সরকারকে সেরকমভাবে মানসিকতা নিয়ে এগোতে হবে। আপনি যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন বা তারপরও বিভিন্ন ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার বিভিন্ন ইস্যুতে সমর্থন, কখনো কখনো বা হচ্ছে আপনি আনকন্ডিশনাল সাপোর্টের কথা বলেছেন, ঠিক কিরকম রেসিপ্রোকেশন আপনি পান? কিছুই না। টেলিফোন করলে হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি ফোন ধরেন না, মুখ্যমন্ত্রীর অফিসকে তো পাওয়াই যায় না। আমি পার্টি মিটিং, অল পার্টি মিটিংও বলেছিলাম যে আমরা ফোন করলে ফোনটা ধরবেন। উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওরা ব্যস্ত থাকে। আমি বলেছিলাম দেখুন আমার ব্যক্তিগত কারণে আপনাকে ফোন করব না।
মানুষের জন্যই ফোন করব। আজকে সকালবেলায় একটা খবর এসছে একটা পেশেন্টের ভর্তির ব্যাপারে, কাকে ফোন করব, কে ফোন ধরবে? এই যে একটা সংযোগের বিচ্ছিন্নতা, এটা কোনো ফেরত আনুন। সব পলিটিক্যাল পার্টি অফিসে একটা করে পাঠিয়ে দিন চিঠি, একটা যে কোথায় কি হলে পরে কার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমরা যাতে সেগুলোর ভিত্তিতে লোকের সঙ্গে লোককে বলতে পারি যে ইমিডিয়েটলি অমুক জায়গায় অমুক কাজের জন্য আপনারা কন্ট্যাক্ট করুন। ওই সেরকম তো কিছু নেই। কাজে একটা করে হড়াহড় করে বলে দিচ্ছে অমুক টেলিফোন নাম্বারে যোগাযোগ করি, এরকম করে তো হয় না। একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি মানে একদিকে করোনার একটা আবহ চলছে, ঠিক সেই সময় আপনার দীর্ঘদিনের বন্ধু রাজনৈতিকভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছি প্রদীপ ভট্টাচার্য সোমেন মিত্র, এই সম্পর্ক কোথাও কি একটা মানে যন্ত্রণাবোধ বা একটা কিছু মানে বন্ধু হারানোর একটা দুঃখ আপনি ঠিক কিভাবে এই মুহূর্তে শূন্যতা তো তৈরি হয়েইছে, এ তো অস্বীকার করার নেই। এবং যে 50 বছরের নিগুড় সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কটা আজকে হারিয়ে যাবে এটা ঠিক নয়, কিন্তু মানুষটাকে তো কাছে পাবো না। ফলে না পাওয়ার বেদনা, অতৃপ্তিজনিত বেদনা তো থেকেই যাবে। স্মৃতি তো স্মৃতি হয়েই থাকবে। সুতরাং এটা তো একটা অপূরণীয় ক্ষতি তো হয়েইছে। সেই শূন্যস্থানকে পূরণ করার জন্য সমস্ত কর্মী বন্ধুদের বলেছি, মনের জড়তা বেদনাকে কাটিয়ে চলো আমরা সংঘবদ্ধ হয়ে যে রাজনৈতিক চিন্তা নিয়ে সোমেন মিত্র এগিয়েছিলেন সেই চিন্তাকে বাস্তবায়ন। আরও একজনের কথা বলতেই হয়, প্রণব মুখোপাধ্যায়, যিনি দীর্ঘদিনের মন্ত্রী কংগ্রেস। আমি কালকে রাত্রি প্রায় 12টা পর্যন্ত জেগে 12টা সাড়ে 12টা পর্যন্ত দিল্লির সঙ্গে ক্রমাগত যোগাযোগ করে গেছি তিনি কেমন আছেন। 1971 সালে আমার মনে আছে আমি বর্ধমানে যে বাড়িতে থাকতাম সেখানে বসে আছি, প্রণববাবু ঢুকলেন, ছোট্টখাট্ট চেহারা প্রণববাবু ঢুকিয়ে বললেন প্রদীপ কোথায়? আমি তো এইখানে। বসুন বসুন। প্রদীপ আমাকে কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছে, তোমার এখানে প্রচারে যেতে হবে। বললাম ঠিক আছে দাদা, আপনি পারবেন তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে? বলে হ্যাঁ, তুমি আমাকে যেখানে বলবে আমি সেখানেই যাব। সেই থেকে প্রণবদার সঙ্গে পরিচয়। তারপর আছে 2020, প্রায় 50 বছর প্রণবদার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সম্পর্ক রয়ে গেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। আমার শেষ প্রশ্ন এটাই যে আগামী যে 2021 একটা অদ্ভুত, আমরা সারা পৃথিবী বলছে যে ঠান্ডা যুদ্ধের অবসানের পর পোস্ট কোভিড ওয়ার্ল্ড, এক নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। 1947-এর দেশভাগ মন্বন্তরের এই যন্ত্রণা নিয়ে যখন একটা দেশ তৈরি হলো, দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতি দেশের মানুষ দেখেছে, বাংলার মানুষ দেখেছে। 2021 সালে গিয়ে যে নতুন একটা পোস্ট কোভিড ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, কংগ্রেসকে আমরা কি রূপে দেখতে পাবো? দেখুন, এটা তো আমাদের ব্যাপকভাবে আলোচনা করতে হবে। সত্যি তো সারা পৃথিবীর সমস্ত বিষয়টা যেন কেমন ডিসঅর্ডার হয়ে গেছে। আমি কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম রাত্রেবেলায়, যে আমরা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার নিঃশ্বাসকেই ভয় পাচ্ছি, পাশের লোককে ভয় পাচ্ছি, যাকে জড়িয়ে না ধরলে মন খারাপ হতো তাকে দেখলে মনে হচ্ছে তফাৎ যাওয়া। এই যে বিচ্ছিন্নতা বোধ আমাদের ঘিরে রেখেছে, রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে যে আমাদের ঘিরে রেখেছে এক অশ্রু লবণাক্ত সমুদ্র। আমরা যেন একটা দ্বীপ হয়ে গেছে, সেই দ্বীপের বাসিন্দা আমরা একা, আর কেউই নেই। সেই দ্বীপ থেকে বেরিয়ে আবার জনসমষ্টির সঙ্গে কবে মিলিত হতে পারবো আমরা জানি না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আপনাদের রাজনৈতিক আন্দোলনের পথরেখা কি। আমি বলেছি আমাদের ট্র্যাডিশনাল আন্দোলনের পথ থেকে আমাদের ধীরে ধীরে সরে আসতেই হবে। আমরা যতই জোর করে বলি না কেন আমরা মিছিল করে যাব,
আমি জানি তৃণমূলের লোকেরা, বিজেপির লোকেরা মাঝে মধ্যে মিটিং মিছিল করছেন, ভুল করছেন, সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন, করোনা ভাইরাস ছড়াবার পথ তৈরি করে দিচ্ছেন। এই পথ দিয়ে আর আন্দোলন হবে না। মনে রাখতে হবে, আজ থেকে 100 বছর আগে যেমন প্লেগের ইতিহাস আমরা পড়েছি, রবীন্দ্রনাথের সেদিনকার লেখাগুলো পড়বে, সেদিনকার পরিস্থিতি আজকের পরিস্থিতির সঙ্গে যদি মিলিয়ে মিশিয়ে দেখতে পাবেন, সেদিনের পরিস্থিতি আজকের পরিস্থিতির মধ্যে অনেকটা সামঞ্জস্য রেখেছে। এবং মানুষের মানসিকতার মধ্যে কিন্তু সেই প্লেগের যন্ত্রণা যেমন তৈরি হয়েছিল, সেটা কাটাতে যেমন দীর্ঘদিন সময় লেগেছে, আজও কিন্তু ঠিক তেমনিভাবেই করোনা ভাইরাস থেকে পৃথিবী যেদিন মুক্ত হবে, আমি জানি না কবে হবে, তারপর আমাদের আবার সেই পুরনো জায়গায় ফেরত যেতে খুবই অসুবিধা হবে। আদৌ যাওয়া সম্ভব কিনা আমি জানি না, এবং মানুষের জীবনযাত্রার পদ্ধতিও আমূল পরিবর্তন হয়ে যাবে কিনা আমি জানি না। এইটাই গবেষণার বিষয়, আলোচনার বিষয়, এবং গবেষণার মধ্যে দিয়ে এর বাস্তব পথরেখা আমাদের কাছে উঠে আসে। আজকে যারা কংগ্রেসের তরুণ নেতৃত্ব, তাদের উপর আপনি কতটা তাহলে এই তরুণ নেতৃত্বের উপরেই আমাদের পুরো ভরসা, এবং আমার স্থির বিশ্বাস যে তরুণ নেতৃত্ব আজকে উঠে আসতে চাইছে, তাদের ওয়েলকাম করা উচিত, তাদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত। আমরা যারা বয়স্ক, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমাদের সময় এসছে রাস্তা ছেড়ে দেওয়া, চেয়ারে বসার ওদের যে অধিকার আছে, সেই অধিকারটা স্বীকার করে নিতে হবে। তাহলেই কিন্তু দলের অন্তর্নিহিত যে গতিধারা, সেটা অব্যাহত থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই করোনার আবহের মধ্যে সময় দিয়েছেন আমাদেরকে, এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এতক্ষণ কথা বললাম প্রদীপ ভট্টাচার্য, যিনি কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ। প্রদীপবাবুর কাছ থেকে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষভাবে আগামী দিনে জোট প্রশ্নে ঠিক কতটা কংগ্রেস এবং বামপন্থীরা এক জায়গায় আসতে পারবে, তার সম্পর্কে আমরা নিশ্চিতভাবে একটা দিকরেখা দেখার চেষ্টা করেছি। করোনার আবহে বাংলা আজকের পর্ব এই পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।